আকাশের বিশালতাকে পূর্ণতা দিতে বুক জুড়ে জেগে আছে এক ফালি চাঁদ। তার কিরণে যেন অন্যরকম আলোড়ন সৃষ্টি হয়েছে চারপাশে। চাঁদের নিঃসঙ্গকে দূর করে তাকে পাহারা দিচ্ছে শত শত তারার মেলা। শরতের বাতাসে ভেসে বেড়াচ্ছে রাত জাগা শিউলি ফুলের সুবাস। চার গন্ধে মোমো করছে চারপাশ। রাতের আধারেও যে এত সৌন্দর্য লুকিয়ে থাকে কতজনই বা জানতো। ঠিক কতদিন পর এমন মন মাতানো পরিবেশে নির্জনে হাঁটছি আমার মনে নেই। তবে আজকের মতো অনুভূতি আমার কোনোদিনই হয়নি। হঠাৎ করে এত আলো লাগছে কেন চারপাশে? আগে তো এমন লাগেনি কখনো। এই ভালো লাগা কি শুধুই প্রকৃতির কারণে, না যার হাত ধরে আছে চারপাশে হাঁটছি তার কারণে? পূর্ণর দিকে তাকাতেই দেখি উনি তাকিয়ে আছেন আমার দিকে। আমি মৃদু হেসে বললাম, এত সুন্দর কেন আজকের আকাশটা? চাঁদটাও দেখুন কত বড়। আজ মনে হয় পূর্ণিমা, তাই না? এজন্যই এত বড় চাঁদ উঠেছে। কত সুন্দর লাগছে, চোখই ফিরাতে পারছি না আমি। পূর্ণ বলল, আমিও। পূর্ণার কথায় তার দিকে তাকিয়ে দেখি উনি গম্ভীর চিত্রে চেয়ে আছেন আমার দিকে। তার চোখের ভাষা পলকহীন, অন্যরকম। যে চোখের মায়ায় বহুবার হারিয়ে যাই আমি। আমার প্রশ্নবোধক দৃষ্টি বুঝেই পূর্ণ চোখ সরালো আমার থেকে। গলা ছেড়ে বললেন, আরো হাঁটতে চাও নাকি পা ব্যথা হয়ে গেছে তোমার? এইটুকুতেই পা ব্যথা হবে কেন? আমি আরো হাঁটতে পারবো। আমার তো মনে হয় আপনার পা ব্যথা হচ্ছে, ব্যঙ্গ করে বললাম আমি। আমার কথায় বেজায় চটিয়ে গেলেন উনি। রাগী গলায় বললেন, আমি তোমার মতো ফার্মের মুরগি নই যে এইটুকুতেই হাঁপিয়ে যাব। আমায় পুরো গ্রাম হাঁটতে দিলেও ইজিলি হাঁটতে পারবো, বুঝেছ পিচ্ছি? পূর্ণর খোঁচা মার্কার কথা শুনে এতক্ষণের ভালো লাগা উঠে গেল মন থেকে। মনের মধ্যে জমা হলো বিন্দু বিন্দু রাগ। যখনই মন ভালো হয় তখনই এই লোকটা উল্টাপাল্টা কথা বলে মনটা ঠাস করে নষ্ট করে দেয়। রেগে ভাবলাম আমি। ওনার হাত ছেড়ে দূরে গিয়ে হাঁটতে লাগলাম। একটু আগে যেখানে দুজনের মধ্যে ব্যবধান ছিল খুব সামান্য, এখন নিমিষে সেটা বেড়ে গেছে। আর চোখে পূর্ণর দিকে তাকিয়ে দেখি এক মনে হাসছে আমার দিকে তাকিয়ে। এতে আরো রাগ বেড়ে গেল আমার। আমাকে রাগিয়ে লোকটা কি এমন আনন্দ পায় বুঝি না। হাঁটতে হাঁটতে শুনলাম উনি বলছেন, শুনেছি পূর্ণিমার রাতে ভূতের আসর বসে মাঝরাতে। গ্রামের খোলা পরিবেশ ভূতের পারফেক্ট আস্তানা। না জানি এখন কোথায় আসর জমাচ্ছে তারা। এদিকটায় আবার আসেনি তো কে জানে। হঠাৎ করে এই সময় ভূতের কথা শুনে চমকে উঠলাম আমি। এতক্ষণের সুন্দর পরিবেশ যেন নিমিষেই গা ছমছম মনে হলো আমার কাছে। তবুও একটা ঢোক গেলে নিজেকে সামনে নিলাম আমি। ওনার সামনে কোনোভাবে দেখানো যাবে না যে আমি ভয় পাচ্ছি। চারিদিকে ভয়ের তো নজর বলিয়ে দৌড়াদৌড় পড়তে পড়তে হেঁটে চলেছি আমি। এদিকে পূর্ণ নিজ মনে হেসে এগিয়ে চলেছেন। তার হাসি দেখে আমার গা জ্বলে গেল। এই মুহূর্তে কিছু বলছি না। ওনার সাথে দৌড়তে রেখে হেঁটে চলেছি বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত। হঠাৎ ঝোপের মধ্যে একটি ইঁদুরের মতো প্রাণী দৌড় দিতেই ভয়ে পূর্ণর পাশে চলে গিয়ে ওনার বাহু খামচে ধরলাম আমি। এইদিকে আমি ভয়ে শেষ, ওইদিকে সামান্য উচ্চস্বরে হাসলেন উনি, যেন এটার অপেক্ষায় ছিলেন এতক্ষণ। প্রতুলে আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমার সাথে লেগে গেলে কেন? তুমি না দূরে দূরে হাঁটবে? মনে মনে অনেক কিছু বলতে চেয়েও নিজেকে শান্ত করলাম আমি। ওনাকে এখন কিছু বলা যাবে না। অ্যাটলিস্ট বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত উনি আমার একমাত্র ভরসা। তাই কিছু না বলে চুপচাপ তার বাহু ধরে হেঁটে চলছিলাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছাতেই পূর্ণর হাত ছেড়ে দিলাম আমি। উনি দরজা লাগাতে ব্যস্ত থাকায় আমি কিছু না বলেই হন হন করে হেঁটে যেতে লাগলাম দাদির রুমের দিকে। আকস্মিক চাপা কণ্ঠের গুনগুন শুনে পা জোড়া থেমে গেল আমার। তো বেশ, আমি কিন্তু গান বলতে পারি না, তো জাস্ট আমি গানের লাইনগুলো বলি, হ্যাঁ। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল শ্রন্দিমা তোমাকে কাছে পাওয়াতে। মন ছিল ওর বসি। সেই রাতে সুর ছিল, গান ছিল, এই প্রাণে এই দু হাত ছিল। এই হাতে কি কথা বলেছিলে মন জানে। সব ভালো লাগছিল, তুমি ছিলে তাই। মন ছিল মনেরই ছায়াতে। পেছনে ফিরতেই দেখি পূর্ণ আনমনে হাসছেন। আমার দিকে এক পলক চেয়ে চুপচাপ পাশ কেটে চলে যেতে লাগলেন ওনার রুমের দিকে। এদিকে তার যাওয়ার পানে চেয়ে রইলাম আমি। বেশি কিছু না বলেই যেন অনেক কিছুই বলে ফেলেছেন লোকটা। কথায় নয় কাজে বিশ্বাসী। মুক্তিটি যেন ওনার জন্য প্রযোজ্য। সকালবেলা প্রিয়ার ডাকে ঘুম ভেঙে গেল আমার। ঘুমো ঘুমো চোখ মেলে তাকাতেই ও বলল, ঘুম ভালো হয়েছে ভাবি। কখন যে তোমার কাঁথাটা টেনে নিয়েছিলাম ঘুমের মধ্যে বুঝতেই পারিনি আমি। তোমাকে আবার মাঝরাতে উঠে অন্য কাঁথা নিতে হলো। আমি সত্যিই সরি। সদ্য ঘুম থেকে উঠে প্রিয়ার মুখে এমন কথায় আগামাথা কিছুই বুঝলাম না আমি। নিচের দিকে তাকাতেই খানিকটা চমকে গেলাম। আমার শরীরে একটা মোটা কাঁটা দিয়ে মোড়ানো, কিন্তু এটা তো আমি নেইনি। আমি ক্লান্ত হয়ে ওনা দিয়ে গা ঢেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। তার মানে এটা নিশ্চয়ই পূর্ণ এনে দিয়েছে। এই লোকটা আসলেই পাগল। কখন এসে আমাকে কাঁথা দিয়ে মরিয়ে দিয়ে গেলেন আমি টেরও পেলাম না। ওনার কর্মকাণ্ড প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি আমি। আমাকে থো মেরে বসে থাকতে দেখে প্রিয়া মাথা জাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে?
তবে আমি ওর কথায় কোনো উত্তর দিলাম না, হালকা এসে ওর গাল টেনে দিয়ে উঠে গেলাম। পূর্ণর আচরণে আমার মনটা ফুরফুরে হয়ে গেছে। হঠাৎ মনে হলো তাহলে উনি আমাকে কাঁটা দিলে নিশ্চয়ই উনি কাঁটা ছাড়াই ঘুমিয়েছে। ওনার যদি ঠান্ডা লাগে আমারও ওনার জন্য কিছু করা উচিত। ভাবতে ভাবতে চলে এলাম চুলার পাড়ে, যেখানে দাদি আর কাকিমা বসেছিলেন ইতিমধ্যেই। তাদের গল্পের মাঝে আমাকে আসতে দেখে হাসি মুখে বসলেন দাদি। আমিও বসলাম দাদির পাশে। চুলোর দিকে তাকাতেই দেখি কাকিমা দুধ চা করছে সবার জন্য। আমাকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, তোর না দুধ চা খুব পছন্দের ছিল, এখনো খাস নাকি? ভালো লাগে না আর? সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই চা খায় এখানে, মনে আছে তো? কাকিমার কথায় মুচকি এসে মাথা নাড়লাম আমি। দুধ চা আমার ছোট থেকে ভীষণ পছন্দের, বরাবরই বিশাল আকারের চা খোর আমি। আমি জানি আমাদের দাদু বাড়ি সবাই ঘুম থেকে উঠে চা খায়, আর এটাও মনে আছে যে তাজওয়ান ভাইয়া অর্থাৎ পূর্ণপাতে এটা সবাই খায়। ওনার দুধ চা একেবারেই পছন্দ না, উনি কফি পছন্দ করেন। একই সাথে এটাও মাথায় এলো যে ওনার ঠান্ডা লাগতে পারে আর ওনার কফি খাওয়া প্রয়োজন, কিন্তু উনি তো এই চা খাবেন না। আবার দাদি কাকিমাদের সামনে লজ্জায় আমি ওনার জন্য কফি বানাবো এটা বলতেও পারছি না। ইতস্তত মুখে চেয়ে আছি নিচের দিকে। কাপে চা ঢালার আওয়াজে উপরে তাকাতে দেখি কাকি বলছেন, চায়ের ট্রেটা নিয়ে এগিয়ে টেবিলে রাখতো মা। তোর চাচুরা সবাই হয়তো উঠে গেছে এতক্ষণে, টেবিলে চা না পেলে আবার মাথা ধরাবে সবার। কাকিমার কথায় হাসি পেলেও ট্রে নিয়ে টেবিলে রাখতে গেলাম আমি। চাচুরা সবাই বসে আছে সোফার মধ্যে। প্রান্ত ভাইও চলে এসেছেন, আমাকে দেখেই সবাই হাসি দিলেন। বিনিময়ে আমিও হাসলাম। পূর্ণ এখনো ওঠেননি হয়তো, ওনাকে চোখে পড়লো না। সবাইকে চা দিতে দিতে দাদি কাকিমাও এতক্ষণে রুমে চলে এসেছেন, তাই আমি এই সুযোগ আস্তে করে কেটে পড়লাম রান্নাঘরের উদ্দেশ্যে। কফি খুঁজে পেতে বেশি বেগ পেতে হলো না, সামনের দিকে ছিল। আমিও চট জলদি পানি গরম দিলাম চুলায়। কফি বানানো প্রায় শেষের দিকে। কফি মগে ঢেলে যেই না রান্নাঘর থেকে বেরোবো এমন সময় দাদি এলেন সেখানে। দাদি দেখে খানিকটা বিস্ময় আর লজ্জার ঘিরে দাঁড়ালো আমায়। হাতে কফির মগ নিয়ে আর চোখে দাদির দিকে তাকালাম। উনি মুখ টিপে হাসছেন, কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বললেন, এই কফিটা কার জন্য নিয়ে যাচ্ছ বোন? আমার জানা মতে তো তুমি কফি খাও না। তাদের কথায় লজ্জায় আরেকটু নুইয়ে গেলাম আমি। উফ দাদি তুমিও না? দাদি হালকা এসে আমার থুতনি ধরে বললেন, এইটুকুতেই লাশ রাঙা হলে চলবে পাগলি একটা। তুই যার জন্য কফি বানিয়েছিস সে ঘুম থেকে উঠেছে, এখনো ও রুমেই আছে, নিয়ে যাও এখানে। দাদির কথায় লাজুক হেসে রুমের উদ্দেশ্যে রওনা হলাম আমি। পথিমধ্যে শুনতে পেলাম দাদির মিহি কণ্ঠে হাসি। হাসতে হাসতে বললেন, তোরা দুজন পারিসও বটে। একজন মাঝ রাতে বইয়ের যাতে ঠান্ডা না লাগে সেজন্য চুপি চুপি নিজের কাঁথা মরিয়ে দিয়ে যায়, আরেকজন সকালবেলা যাতে বইয়ের ঠান্ডা না লাগে সেজন্য লুকিয়ে লুকিয়ে কফি বানায়। নতুন বিয়ের এগুলাই মজা। তোর দাদার সাথেও আমি এমন সুখের মুহূর্ত কাটিয়েছি। তোদের প্রেম আমাদের চেয়েও মধুর হোক, দোয়া করি। দাদির কথায় যেমন চমকে গেলাম তেমন খুশিও হলাম। তার মানে উনি খেয়াল করেছেন পূর্ণ যখন এসেছিলেন। ইস কি লজ্জা আর খুশি লাগলো ভেবে যে আমার আর পূর্ণের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে। যতটা আমি ভেবেছিলাম তার চেয়ে ভালোই হচ্ছে। রুমে ঢুকে দরজা ভিড়িয়ে দেখলাম পূর্ণ মাত্র ফ্রেশ হয়ে রুমে আসলেন। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে।